বন্ধুরা, আজ আমরা দেখতে চলেছি অসাধারণ ম্যাজিক্যাল দারুণ একটি মুভি, যেখানে দেখানো হয়েছে কোনো এক কালো জাদুর কারণে পুরো রাজ্যের মানুষ পাথরে পরিণত হয়ে গিয়েছে। কিন্তু সেই কালো জাদুর হাত থেকে রাজ্যের মানুষদের বাঁচাতে হলে আনতে হবে এক অমৃত পানি। আর সেই অমৃত পানি পাওয়া যায় রাজ্যের শেষ প্রান্তে রহস্যময় ভয়ানক অন্ধকার জঙ্গলে থাকা এক কুয়াতে। এবং সেই পানি আনতে বেরিয়ে পড়ে রাজ্যের ছোট রাজপুত্র ফ্রেড। তারপর সেই রহস্যময় ভয়ানক জঙ্গলে ফ্রেডের সাথে কি ঘটে তা জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি। হ্যাঁ বন্ধুরা, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি 2017 সালে মুক্তি পাওয়া একটি জার্মান মুভির গল্প। মুভিটির নাম দাস ওয়েজার দাস লেভেন্স। তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। মুভির শুরুতে একজন অসুস্থ রাজাকে দেখানো হয়। রাজার চিকিৎসা করা চিকিৎসক রাজার দুই ছেলেকে বলে এই রোগের কোনো চিকিৎসা নেই, তার কাছে মাত্র কিছুদিন বাকি আছে। রাজার বড় ছেলে, যার নাম হলো ফল, যে ছিল খুব স্বার্থপর, অহংকারী আর লোভী, তাই সে বলে আমি রাজা হওয়ার জন্য প্রস্তুত। অন্যদিকে রাজার ছোট ছেলে ফ্রেড, সে খুব দয়ালু এবং সৎ। সে তার বাবাকে বলে আমি আমার শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আপনার সেবা করব। তখন সেখানে থাকা রাজ্যের প্রধান সিপাহী সাম্বাদ চিকিৎসককে বলে রাজাকে বাঁচানোর একটা উপায় আছে, যার দ্বারা আমাদের রাজাকে সুস্থ করানো যাবে। আমাদের রাজ্যের শেষ সীমান্তে রহস্য ভরা ভয়ানক অন্ধকার জঙ্গলের শেষে উপার একটি রাজ্য রয়েছে। সেখানকার কুয়াতে অমৃত পানি রয়েছে। সে অমৃত পানি পান করলে যে কোনো রকমের রোগ ভালো হয়ে যায়। এটা শুনে রাজার ছোট ছেলে বলে আমি আপনার জন্য সেই অমৃত পানি আনতে যাব। তখন ফ্রেডের বড় ভাই তাকে বাধা দেয় আর বলে তোমার সেখানে যাওয়ার দরকার নেই, কারণ অন্ধকার জঙ্গলে খুবই ভয়ানক ও বিপজ্জনক। ওটা পার হওয়া সহজ নয়, কেননা এখন তুমি বাইরের দুনিয়া সম্বন্ধে কিছুই জানো না। এজন্য সেই অমৃত পানি আনতে আমি যাব। তাই ফল তার বাবার কাছ থেকে অনুমতি নিয়ে বেরিয়ে পড়ে। এ সময় রাজ্যের সেনাপ্রধান ফলকে সতর্ক করে বলে ওই রহস্যময় জঙ্গলে সাবধানে থাকবে, কোনো রকম ছলনায় পড়বে না। কিন্তু অহংকারী ফল তার কথার কোনো গুরুত্ব দেয় না এবং তাকে অপমান করে বলে কোনো চাকরের উপদেশ আমি চাই না। এরপর ঘোড়ায় চড়ে সেখান থেকে বেরিয়ে পড়ে ফল। তারপর আমরা দেখতে পাই সে অন্ধকার জঙ্গলে পৌঁছে গেছে। সামনে এগুতে এগুতে গাছের মধ্যে চিহ্ন দিয়ে রাখে যাতে সে রাস্তা ভুলে না যায়। এদিকে ফ্রেড তার অসুস্থ বাবার সেবা যত্ন করতে থাকে। অন্যদিকে ফল জঙ্গলের মধ্যে রাস্তা হারিয়ে ফেলে। সে যেদিকে যেতে চায় না কেন সে একই জায়গাতে চলে আসে। তখন ফল সেখানে একজন মহিলাকে দেখতে পায়। সে মহিলা ফলকে বলে মনে হয় তুমি রাস্তা হারিয়ে ফেলেছ। ফল বলে হ্যাঁ, আমি রাস্তা হারিয়ে ফেলেছি। এখন তুমি আমাকে বলো আমি এই জঙ্গল পার করে দ্বিতীয় সে রাজ্যে কিভাবে যাব। তখন মহিলাটি বলে হ্যাঁ, অবশ্যই আমি তোমাকে সে রাস্তা বলবো, কিন্তু তার আগে কি তুমি আমাকে কিছু খাবার দিতে পারবে, কারণ আমি অনেক ক্ষুধার্ত। তখন অহংকারী ফল বলে আমার কাছে তোমার মতো ভিখারির জন্য কোনো খাবার নেই। তোমার রাস্তা বলতে মন না চাইলে বলো না, আমি নিজেই বের করে নেব। আর এমনিতে আমি এখন রাজা হয়ে গেছি। একথা বলে সে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। তখন সে মহিলাটি তার নাক থেকে রহস্যময় ধোঁয়া বের করতে থাকে আর সে ধোঁয়া পুরো জঙ্গলে ছড়িয়ে যেতে থাকে। ধোঁয়ার কারণে ফল তার চারপাশে কোনো কিছুই দেখতে পায় না। এজন্য সে ঘোড়া থেকে নেমে যায়। তারপর তার সাথে কিছু রহস্যময় ঘটনা ঘটে, যার ফলে সে আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলে। এরপর মহিলাটি জঙ্গলে ছড়িয়ে পড়া ধোঁয়াগুলোকে আবার নাক দিয়ে টেনে নেয়। কিন্তু এই জঙ্গলের মধ্যে খারাপ শক্তিও থাকে। সেই খারাপ শক্তি অজ্ঞান অবস্থায় পড়ে থাকা ফলের কান দিয়ে ঢুকে যায়। এরপর আমরা দেখতে পাই ফলের ঘোড়াটি একা একাই রাজপ্রাসাদে ফিরে আসে। তখন প্রধান সেনাপতি সাম্বা রাজাকে বলে ফলের ঘোড়াটি একাই রাজপ্রাসাদে ফিরে এসেছে, এর মানে হলো তার সাথে কিছু খারাপ হয়েছে। তখন ফ্রেড বলে সে অমৃত পানি এবং আমার ভাইকে খুঁজতে এবার আমি যাব। কিন্তু তার বাবা তাকে বাধা দিয়ে বলে আমি জানি না তোমার বড় ভাই কোন অবস্থাতে রয়েছে, তাই আমি এখন আর তোমাকে কোনো সমস্যাতে ফেলতে চাই না। কিন্তু ফ্রেড তার বাবার কোনো কথাই শোনে না। সে জোর করে তার বাবার কাছ থেকে অনুমতি নিয়ে নেয়। এরপর সে রাজপ্রাসাদ থেকে বের হওয়ার সময় রাজ্যের প্রধান সেনাপতি সাম্বা তাকে বলে জঙ্গলে চলার সময় সতর্ক থাকবে আর সব সময় দেখে শুনে পদক্ষেপ নেবে আর নিজের জন্য লক্ষ্য থেকে কখনোই সরে যাবে না। ফ্রেড বলে ঠিক আছে, এবং সে ঘোড়ায় চড়ে সে অমৃত পানির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে ফ্রেড অন্ধকার জঙ্গলে পৌঁছে যায়। জঙ্গলে কিছু দূর সামনে এগিয়ে যেতেই জঙ্গলে সে একই মহিলাকে দেখতে পায়, যার সাথে প্রথমে তার ভাইয়ের দেখা হয়েছিল।
ফ্রেড তখন মহিলাটিকে সামনে এগিয়ে যাওয়ার রাস্তা জিজ্ঞাসা করে। এটা শুনে মহিলাটি ফ্রেডের কাছে কিছু খাবার চায়। ফ্রেড অনেক দয়ালু হওয়াতে তার সাথে থাকা খাবারগুলো সে মহিলাকে দিয়ে দেয়। এটা দেখে মহিলাটি অনেক খুশি হয়ে যায়। তাই ফ্রেডকে একটি রাস্তা দেখিয়ে বলে, তুমি এই রাস্তা দিয়ে সোজা চলে যাও। এই রাস্তা শেষ হলে তুমি একটা রাজ্যে পৌঁছে যাবে যেখানে অমৃত পানি মজুত রয়েছে। ফ্রেড তাকে ধন্যবাদ জানায়, কিন্তু মহিলাটি তার কাছে কিছু স্বর্ণের মোহর চায়। ফ্রেড তার কাছে থাকা সবকটি মোহর তাকে দিয়ে দেয়। এটা দেখে সেই মহিলাটি ফ্রেডকে বলে, তুমি একজন সৎ এবং দয়ালু, এজন্য আমি তোমাকে সেই অমৃত পানি পেতে সম্পূর্ণ সাহায্য করব। ফ্রেড তাকে জিজ্ঞাসা করে, সেটা কিভাবে? তখন মহিলাটি ফ্রেডকে বলে, তুমি যে রাজ্যে যাচ্ছ সেই রাজ্যে প্রবেশ করতে হলে সেখানে থাকা একটি বাঘের মূর্তির মুখে হাত দিয়ে একটি বোতাম চাপ দিতে হবে। তখনই সেই রাজপ্রাসাদের দরজাটি খুলে যাবে। কিন্তু সেই রাজ্যের মধ্যে খারাপ শক্তির প্রভাব পড়েছে, তাই সেই রাজ্যের সকল মানুষ মূর্তিতে পরিণত হয়ে গেছে। কিন্তু সেখানে তুমি এমন একজনকে পাবে, তাকে যদি তুমি ঠোঁট দিয়ে স্পর্শ করো তাহলে সে জেগে উঠবে। এরপর তোমাকে 3টি পরীক্ষা দিতে হবে। এসব কিছু শুনে ফ্রেড মহিলাটিকে জিজ্ঞাসা করে, আপনি কি? আপনি এত কিছু কিভাবে জানেন? তখন মহিলাটি ফ্রেডকে বলে, আমি এই জঙ্গলের দেবী। আমার কাজ হলো ভালো শক্তির উৎস বর্তানো এবং খারাপ অপশক্তিকে মুছে ফেলা। তখন ফ্রেড সেই মহিলাটিকে জিজ্ঞাসা করে, তুমি কি আমার ভাইয়ের বিষয়ে কোনো কিছু বলতে পারো? মহিলাটি বলে, হ্যাঁ, আমি জানি সে খুব অহংকারী এবং লোভী একজন কালো অপশক্তি তাকে পথভ্রষ্ট করে দিয়েছে। এরপর সেই মহিলাটি অদৃশ্য হয়ে যায়। তখন ফ্রেড মহিলাটিকে জিজ্ঞাসা করে, আমি আমার ভাইকে কোথায় পাবো? তখন শুধু মহিলাটির কণ্ঠস্বর শোনা যায়। সে বলে, সর্বপ্রথম তুমি আগে সেই অমৃত পানি সংগ্রহ করে নিয়ে আসো এবং কালো অপশক্তি থেকে সাবধানে থেকো। এরপর ফ্রেড সেই মহিলার দেখানো রাস্তা ধরে এগিয়ে যায় এবং এক পর্যায়ে সে রাজ্যে পৌঁছে যায়। সেখানে থাকা দুর্গের বাইরে সে একটি বন্ধ গেট দেখতে পায়। তখন ফ্রেড গেটের সামনে থাকা বাঘের মুখে ভেতরে হাত দিয়ে বাটনটি চাপ দেয়, যার ফলে সেই গেটটি খুলে যায়। তখন ফ্রেড ভিতরে ঢুকে পড়ে এবং দুর্গের ভিতরে দেখতে অদ্ভুত এবং বিস্ময়কর। রাজ্যের সব মানুষ পাথরের মূর্তিতে পরিণত হয়ে গিয়েছে। যে যে অবস্থাতে ছিল সে সেই অবস্থাতেই মূর্তিতে পরিণত হয়ে আছে। ফ্রেড সেই মূর্তিকে পাশ কাটিয়ে রাজপ্রাসাদের ভেতর ঢুকে পড়ে। রাজপ্রাসাদটি দেখে এমন মনে হয়েছিল যে এখানে বিগত কয়েক বছর ধরে কেউ আসেনি। ফ্রেড সেখানে রাজ্যে প্রধান সেনাপতির মূর্তিও দেখতে পায় এবং পুরো মহলে কালো অপশক্তির দোয়া দৃশ্যমান হয়ে থাকে। সেখানে একটি দেয়ালে রাজকুমারী লিন্ডার ছবি দেখতে পাওয়া যায়। তখন ফ্রেড একটি ঘরে যায়। সেই ঘরের ভেতরে থাকা বিছানায় রাজকুমারী ঘুমিয়ে রয়েছে। রাজকুমারী বাকি লোকদের মতো পাথরে পরিণত হয়নি। সে স্বাভাবিক ছিল, কিন্তু তার শরীরে কোনো নড়াচড়া ছিল না। ফ্রেড তাকে জাগানোর চেষ্টা করে, কিন্তু সে জ্যান্ত লাশের মতো হয়ে আছে। তখন ফ্রেডের জঙ্গলে সেই দেবীর কথা মনে পড়ে যায় এবং সে রাজকুমারীর ঠোঁটে একটা চুমু দেয় এবং রাজকুমারী অচেতন অবস্থা থেকে পুনরায় আগের মতো হয়ে যায়। রাজকুমারী লিন্ডাকে অপরিচিত কেউ কিস করায় সে রেগে যায় এবং সে ফ্রেডকে বলে, তুমি কে আর তোমার এত সাহস হয় কি করে আমার রুমে এসে আমাকে কিস করার? তখন সে বলে, আমি ফ্রেড, আমি আমার বাবাকে বাঁচানোর জন্য অমৃত পানি নিতে এসেছি। তখন লিন্ডা বলে, আমার কিছু মনে পড়েছে। আমি কোনো কালো অপশক্তির কারণে 3 বছর ধরে অজ্ঞান হয়েছিলাম, আর তুমি যে অমৃত পানির জন্য এখানে এসেছো সেটা পাওয়া এত সহজ না। ফ্রেড বলে, সেটা পাওয়া কঠিন কেন? লিন্ডা ফ্রেডকে সেখানে নিয়ে যায় যেখানে ওই অমৃত পানিটি পাওয়া যায়। আর যেতে যেতে লিন্ডা ফ্রেডকে বলে, যে অমৃত পানি পেতে হলে তোমাকে 3টি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। প্রত্যেকটি পরীক্ষায় তুমি 12 ঘন্টা করে সময় পাবে, আর অবশ্যই তোমাকে এই 12 ঘন্টার মধ্যে পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হতে হবে। আর যদি তুমি 12 ঘন্টার মধ্যে উত্তীর্ণ হতে না পারো তাহলে তুমিও কালো অভিশাপের কারণে মূর্তিতে পরিণত হবে। এরপর লিন্ডা সেই কুয়ার কাছে পৌঁছে ফ্রেডকে বলে, এটাই সেই কুয়া। এখানে সেই অমৃত পানি রয়েছে। এটা আমাদের রাজ্যের অনেক পুরনো কুয়া। এটা আমাদের রাজ্যের বংশ পরম্পরা থেকে রয়েছে। তুমি সব জায়গায় যে কালো ধোঁয়া দেখতে পাচ্ছ সেগুলো কালো অপশক্তির অভিশাপ, যার কারণে এই কুয়ার পানি শুকিয়ে গিয়েছে আর আমাদের রাজ্যের সকল মানুষ পাথরে পরিণত হয়ে গেছে। কারণ সেই কালো অপশক্তি জানতো যে ওই কুয়ার পানি দ্বারা সেই অভিশাপ থেকে মুক্তি পাওয়া যাবে, তাই সেই অভিশাপে কালো ধোঁয়া কুয়ার পানি শুকিয়ে দিয়েছে। যদি তুমি সেই পরীক্ষাগুলো দিয়ে সফল হও
সেই অভিশাপ ভাঙতে পারো তাহলে আবার এই কুয়োতে সেই অমৃত পানি চলে আসবে। এটা শুনে ফ্রেড জিজ্ঞাসা করে, এটার জন্য আমাকে কি করতে হবে? লিন্ডা বলে, আমি তো বেশি কিছু জানি না, তবে এটা জানি প্রথম পরীক্ষা শুরু করতে হলে তোমাকে এই কুয়ার চিহ্নিত স্থানে হাত রাখতে হবে। তাই ফ্রেড সেই স্থানে হাত রাখে এবং তারপর সেই স্থানে মাটির নিচ থেকে একটি দরজা বের হয়। তখন লিন্ডা বলে, তাড়াতাড়ি করে ওই দরজার ভেতর ঢুকে পড়ো, বেশি সময় নেই, 12 ঘন্টা পূরণ হওয়ার আগেই তোমাকে এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আসতে হবে। তাই তারা দুজনে সেই গেট দিয়ে ভেতরে চলে যায় আর একটি বাগানে পৌঁছে যায়। এরপর তারা সেখানে একটি সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখতে পায় একটি ফাঁকা মাঠের গাছের কিছু টুকরো লাঠি দিয়ে গাণিতিক একটি অঙ্ক লেখা আছে, যার উত্তর ভুল দেওয়া আছে। আর সেই সিঁড়ির হাতল ধারে লেখা আছে, শুধুমাত্র একটি লাঠি পরিবর্তন করে উত্তরটি সঠিক করতে হবে। ফ্রেড বুঝতে পারছিল না যে কোন লাঠি সরিয়ে অঙ্কটি সমাধান করা যাবে, কারণ সেখানে লেখা ছিল 758 প্লাস 32 ইকুয়াল 666। শেষমেশ লিন্ডার সাহায্য নিয়ে দুজনে বুদ্ধি খাটিয়ে প্লাস থাকা লাঠি উঠিয়ে তিনের মাথায় রেখে দেয়। তার কারণে এখন সেই প্রশ্ন 758 বিয়োগ 92 সমান 666 হয়ে যায়, যার কারণে সেই অঙ্কটি সঠিক হয়ে যায় এবং সেখানে একটি বাক্স খুলে যায় যেখানে একটি রাসায়নিক ড্রপ থাকে। ফ্রেড ওই রাসায়নিক ড্রপটি তুলে নেয় আর এতক্ষণ এদিকে 12 ঘন্টা শেষ হতে চলেছে, কিন্তু তার আগে তারা দুজনে সেই দরজা দিয়ে ফেরত চলে আসে। তখন লিন্ডা বলে, সেই রাসায়নিক ড্রপটি কুয়াতে ফেলে দাও, এবং ফ্রেড সেটাই করে। রাসায়নিক ড্রপটি কুয়াতে ফেলা দেওয়ার ফলে অভিশাপের একটি স্তর ভেঙে যায় এবং দ্বিতীয় পরীক্ষার জন্য ফ্রেড কুয়ার পাথরের চিহ্নিত স্থানের উপর হাত রাখে, যার কারণে আবার আরেকটি দরজা মাটির নিচ থেকে উঠে আসে। এবার ফ্রেড দরজার ভেতরে ঢুকতেই দরজার গেটটি বন্ধ হয়ে যায়, যার ফলে লিন্ডা ভেতরে যেতে পারে না। আর ফ্রেড রুমে পৌঁছে সেখানে অনেক জিনিসপত্র ছিল। সেই জিনিসপত্রের মধ্যে রাসায়নিকের দ্বিতীয় ড্রপটি খুঁজতে শুরু করে। এটা খুঁজতে খুঁজতে প্রায় 8 ঘন্টা হয়ে গিয়েছে। ঘরে সবকিছু উলটপালট করার পরও সেই রাসায়নিক ড্রপটি ফ্রেড পায়নি। এমন সময় ঘরের দেয়ালগুলো লড়তে শুরু করে, আর তখনই ফ্রেডের চোখ যায় ঘরের দেয়ালে লাগানো একটি ছবির উপর। কিন্তু ততক্ষণে 11 ঘন্টা হয়ে গিয়েছিল আর বাইরে লিন্ডা ফ্রেডের জন্য চিন্তিত হয়ে পড়ে। এদিকে ফ্রেড যখন ছবিটি দেয়াল থেকে নামিয়ে দেখে কিন্তু কোনো কিছুই পায় না, এতে সে হতাশ হয়ে যায়। এভাবে শেষ চেষ্টা মতে সে ছবিটি যেখানে লাগিয়েছিল সে জায়গাটি ভাঙতে থাকে। শেষমেশ ফ্রেড সে দ্বিতীয় ড্রপটি খুঁজে পায় আর সেটা নিয়ে সে খুব দ্রুত দরজার বাইরে চলে আসে। খুশিতে আত্মর হয়ে লিন্ডা ফ্রেডের গলা জড়িয়ে ধরে। ফ্রেড আবার দ্বিতীয় রাসায়নিক ড্রপটি কুয়াতে ফেলে দেয়, যার কারণে অভিশাপের দ্বিতীয় স্তরটি ভেঙে যায় আর কুয়া থেকে অল্প অল্প করে পানি আসতে শুরু করে। এরপর তৃতীয় পরীক্ষার জন্য ফ্রেড কুয়ার সেই চিহ্নিত স্থানে হাত রাখে। এরপর আবার মাটির নিচ থেকে দরজা উঠে আসে। লিন্ডা বলে, এই পরীক্ষাটি সব থেকে বেশি কঠিন। ভিতরে যেই খারাপ শক্তিগুলো রয়েছে সেগুলো তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, যাতে তুমি 12 ঘন্টার মধ্যে সেই পরীক্ষাটিতে উত্তীর্ণ হতে না পারো, কিন্তু তুমি কোনো জাদুর ছলনায় আটকা পড়ো না। তখন ফ্রেড সেই দরজার ভেতরে চলে যায়, যেখানে সে তার বাবার ঘরে পৌঁছে যায়। সেখানে তার বাবা একদম সুস্থ হয়ে গিয়েছে। ফ্রেড তার বাবাকে জিজ্ঞাসা করে, তুমি সুস্থ হলে কিভাবে? রাজা বলে, আমি নিজের থেকেই ভালো হয়ে গিয়েছি, তাই এখন আর তোমাকে পরীক্ষা দিয়ে সেই অমৃত পানি আনার কোনো প্রয়োজন নেই। এটা শুনে ফ্রেড অবাক হয়ে যায়। এতক্ষণে 6 ঘন্টা শেষ হয়ে গিয়েছে। তাই বাইরে দাঁড়িয়ে থাকা লিন্ডা ফ্রেডকে বলতে চায়, এটা একটা ছলনাময়ী ফাঁদ, যাতে তুমি তৃতীয় পরীক্ষাটি উত্তীর্ণ হতে না পারো। লিন্ডার কথাগুলো ফ্রেড পর্যন্ত পৌঁছায় না, যখন ফ্রেডের বড় ভাই আর ফ্রেডের বাবা তাকে বলে, এখন তুমি আরামে ঘুমিয়ে পড়ো, কারণ কালকে তোমাকে নতুন রাজা বানিয়ে দেওয়া হবে। এটা শুনে ফ্রেড অনেক খুশি হয়ে যায়। তখন তার বাবা এবং ভাই তাকে বিছানায় শুয়ে দেয়। এতক্ষণে 10 ঘন্টা শেষ হয়ে যায়। এর মধ্যে ফ্রেডের মনে পড়ে যায় লিন্ডা এবং সেই জঙ্গলের দেবীর কথা। তারা বলেছিল কোনোভাবেই কোনো মায়াবী ছলনায় পড়বে না। এটা ভেবে সে বিছানা থেকে উঠে দাঁড়ায় এবং সেখান থেকে যেতে শুরু করে। তখন তার বাবা এবং ভাই জোর করে তাকে থামানোর চেষ্টা করে। আমি বুঝে গেছি যে তোমরা আসল মানুষ না, তোমরা হলে অন্ধকারের মায়া, আর আমাকে থামানোর জন্য তোমরা এসব নাটক করছো। শেষমেশ ফ্রেড যতক্ষণ মায়া জাল কাটে ওঠে, তখন সেখানে থাকা তার নকল বাবা ও ভাই সেখান থেকে গায়েব হয়ে যায়, আর সেখানে থাকা
তৃতীয় রাসায়নিক ড্রপটি পেয়ে যায়, যেটা নিয়ে ফ্রেড খুব দ্রুত বাইরে বেরিয়ে আসে আর লিন্ডাকে জড়িয়ে ধরে। তারা দুজনকে জড়িয়ে ধরে, কারণ তারা দুজন একে অপরকে ভালোবেসেছিল। এরপর ফ্রেড সেই তৃতীয় রাসায়নিক ড্রপটি কুয়াতে ফেলে দেয়, যার ফলে কুয়া থেকে সব কালো মায়ের অভিশাপ কেটে যায় এবং সেখানে অমৃত পানি আবার ফিরে আসে। তখন ফ্রেড সে অমৃত পানি বোতলে ভরে নেয়। লিন্ডা তাকে থাকতে বলে, কিন্তু ফ্রেড বলে, এখন আমাকে যেতেই হবে, কিন্তু আমি তোমাকে নিতে পরে ফিরে আসব। তখন লিন্ডা ফ্রেডকে বলে, আমি তোমার জন্য অপেক্ষা করব। এরপর ফ্রেড যখন পানি নিয়ে লিন্ডার রাজ্য থেকে বেরিয়ে যাচ্ছিল, তখন ফ্রেডের কাপড় দরজায় লেগে ছিঁড়ে কিছু অংশ দরজা আটকে যায়। আর এদিকে লিন্ডা অমৃত পানি নিয়ে তার রাজ্যের মূর্তি হওয়া সকল মানুষদের ছিটিয়ে দেয়, যার ফলে রাজ্যের সকল মানুষ পুনরায় আগের মতো ঠিক হয়ে যায় এবং লিন্ডা সবাইকে বলে, রাজকুমার ফ্রেডের কারণে আজ আমরা সবাই এই অভিশাপ থেকে মুক্তি পেয়েছি। এরপর যখন লিন্ডা ফ্রেডের ছিঁড়ে যাওয়া কাপড় টুকরো দেখতে পায়, তখন সেটি রেখে দেয় স্মৃতি হিসাবে। অন্যদিকে আমরা দেখতে পাই সে অমৃত পানি নিয়ে জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল, কিন্তু এই জঙ্গলের মধ্যে তার সাথে এমন কিছু হতে যাচ্ছিল যেটা সে স্বপ্নেও কল্পনা করেনি। রাজ্যে ফেরার পথে একটি কাদা স্থানে তার ভাইকে পড়ে থাকতে দেখে। তাকে সুস্থ করার জন্য ফ্রেড তাকে একটি অমৃত পানি খাইয়ে দেয়, যার কারণে ফল সুস্থ হয়ে যায়। তখন সে ফ্রেডকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? ফ্রেড তাকে বলে, আমি সেই অমৃত পানি নিয়ে এসেছি, কারণ তুমি সেটার খোঁজ করতে এসে হারিয়ে গেছো। এটা শুনে লুবি ফল ভাবে, যদি এই অমৃত পানি বাবাকে দিয়ে দেয় তাহলে বাবা সুস্থ হয়ে উঠবে, আর তখন তিনি মনে করবেন ফ্রেড আমার থেকে বেশি সক্ষম। তিনি নিজে রাজা হয়ে থাকবেন, না হয় ফ্রেডকে রাজা বানিয়ে দেবেন। কালো শক্তির প্রভাবে ফল আরো বেশি প্রতারক হয়ে ওঠে এবং বিপজ্জনক একটা পরিকল্পনা তৈরি করে। যখন ফ্রেড তার ঘোড়ার দিকে যাচ্ছিল, তখন ফল তার নিজের বোতল কাদাযুক্ত পানি দিয়ে ভরে নেয় এবং ফ্রেডের নিয়ে আসা অমৃত পানির বোতলের সাথে সেটি বদলে দেয়, আর ফ্রেডের আনা অমৃত পানির বোতল নিজের কাছে রাখে। কিন্তু ফ্রেড এবং সাদা মনের মানুষ হওয়ায় তার ভাইয়ের এই চালাকি বুঝতে পারে না। সেখান থেকে দুজনে রাজমহলে চলে আসে। ফ্রেড তার বাবাকে বলে, আমি তোমার জন্য অমৃত পানি নিয়ে এসেছি। ফ্রেড সেই পানি রাজাকে খাইয়ে দেয়, কিন্তু সেই পানি পান করার পরও রাজা সুস্থ হয় না। রাজা ফ্রেডকে বলে, এটা পান করার পর আমার শরীর আরো বেশি খারাপ হয়ে গিয়েছে। তখন সেখানে দাঁড়িয়ে থাকা ফল বলে, বাবা, ওইটা আসল অমৃত পানি না, আসল অমৃত পানি তো আমি নিয়ে এসেছি। এটা বলে ফ্রেডের কাছ থেকে চুরি করা অমৃত পানি তার বাবাকে খাইয়ে দেয়, যার ফলে রাজা সুস্থ হয়ে যায় এবং ফলকে বলে, আমি তোমার উপর অনেক খুশি হয়েছে, কারণ তুমি অনেক বড় বিপদকে উপেক্ষা করে নিজের জীবন বাজি রেখে অমৃত পানি এনে আমাকে জীবন বাঁচিয়েছ। এটা দেখে ফ্রেড অবাক হয়ে যায়। সে বুঝতে পারছিল না যে এসব কি হচ্ছে। ফ্রেড রাজাকে বলার চেষ্টা করে যে আসল অমৃত পানি তো আমি নিয়ে এসেছি, কিন্তু রাজা বলে, আমি তোমার সেই পানি পান করে মারাই যাচ্ছিলাম। তারপর সেখান থেকে বের হওয়ার পর ফ্রেড ফলকে জিজ্ঞাসা করে, অমৃত পানি তো আমি এনেছিলাম, কিন্তু তুমি সেটা কিভাবে পেলে? তখন ফল ফ্রেডকে বলে, মিথ্যা কথা কেন বলছো? বলে, তুমি যে পানি এনেছিলে সেটা আসল অমৃত পানি ছিল না, আসলটা তো আমি জঙ্গলে পেয়েছি। তখন ফ্রেড ফলকে বলে, তুমি মিথ্যা কথা বলছো, কারণ তুমি রাজা হতে চাও। ফল বলে, এরকম কিছুই না। তখন ফ্রেড বোতলের ময়লা পানি ফেলতে ফেলতে দেখিয়ে বলে, এই ময়লা পানিগুলো সেখানে ছিল যেখানে তুমি আহত অবস্থায় পড়েছিলে, আর আমি যে পানি নিয়ে এসেছিলাম সেটা তুমি পান করার পর তুমি সুস্থ হয়েছিলে, আর এই সত্য কথাটি এখন বাবাকে বলে দিব। মূর্খ ফল ফ্রেডকে থামানোর চেষ্টা করে, কিন্তু ফ্রেড রাজার রুমে চলে আসে। দুর্ভাগ্যবশত রাজার চিকিৎসক তাদের ভিতরে যেতে দেয় না, বলে রাজা এখন ঘুমাচ্ছে, এখন তার ঘুম ভাঙানো ঠিক হবে না, যার ফলে ফ্রেড তার বাবাকে সত্য কথাটি বলতে পারে না। ফল তখন অনেক খুশি হয়ে যায় এবং আরেকটি চালাকি করার সুযোগ পেয়ে যায়। কিছু সময় পর রাজা ঘুম থেকে জেগে উঠলে ফল তার বাবার কাছে চলে আসে আর রাজাকে বলে, উস্কে দিয়ে কেউ আপনাকে মারতে চায়, এজন্য আপনাকে বিষাক্ত ঘোলা পানি খাইয়ে দিয়েছিল। রাজা বলে, এমনটা সে করতে পারে না, আর সে এমনটা কেন করবে, সে তো আমারই ছেলে। তখন ফল মিথ্যা কথা বলে যে ফ্রেড আপনাকে মেরে সে নিজেই রাজা হতে চায়। রাজা একথা বিশ্বাস করে না।
তখন ফল আরো একটি মিথ্যা কথা বলে। ফল একটি বিশেষ তথ্য আছে এমন একটি বই দেখিয়ে বলে, এটি আমি ফ্রেডের রুম থেকে পেয়েছি। ফলের কথার মাধ্যমে কালো অপশক্তি রাজার কানের মধ্যে দিয়ে তার ব্রেনে ঢুকে যায়, যার কারণে রাজু এখন ফলের মতো কালো শক্তির কবলে পড়ে যায়। তখন রাজা ফলকে বলে, ঠিক আছে, আমি ফ্রেডকে এই রাজ্য থেকে বের করে দিচ্ছি। তখন ফল রাজাকে বলে, সে যদি জীবিত থাকে তখন সে আবার এসে আক্রমণ করতে পারে। এজন্য তাকে শিকার করার বাহানায় জঙ্গলে পাঠান, আর আমাদের রাজ্যের সেনাপ্রধানকে দিয়ে তাকে হত্যা করার পরের দিন ফ্রেড সাম্বার সাথে শিকার করতে বেরিয়ে পড়ে। আর এই সময় ফল জানালায় দাঁড়িয়ে দূরবীন দিয়ে তাদের উপর নজর রাখে। কিছু সময় পর জঙ্গলে পৌঁছে ফ্রেড সাম্বাকে বলে, আমি নিরীহ পশুদের শিকার করতে পারবো না। সাম্বা বলে, আমি জানি আপনি সৎ এবং উদার মনের মানুষ, কিন্তু আমি আপনাকে একটা সত্যি কথা বলতে চাই। তোমার বাবা আর ভাই আমাকে তোমার সাথে পাঠিয়েছে যেন আমি তোমাকে হত্যা করি, কিন্তু আমি আপনার মতো ভালো একজন মানুষের সাথে এমনটা করতে পারবো না। কিন্তু আমি তোমার ভাই আর বাবাকে বিশ্বাস অর্জন করার জন্য জঙ্গলে গুলি চালাবো, যাতে তাদের মনে হয় আমি তোমাকে মেরে ফেলেছি, আর তুমি এখন থেকে আর রাজ্যে কখনো ফিরবে না। তাহলে তারা সত্যটা জেনে যাবে এবং তোমাকে আর আমাকে মেরে ফেলবে। ফ্রেড বলে, ঠিক আছে। তখন সাম্বাদ জঙ্গলের ভেতরে ফাঁকা গুলি ছুড়ে, যেটা শুনে রাজপ্রাসাদে থাকা ফল মনে করে ফ্রেড মারা গেছে এবং সে অনেক খুশি হয়ে যায়। এবং এই কথাটি ফল আর তার বাবাকে গিয়ে বলে। রাজার এই দুঃখের খবর শুনে তার কান দিয়ে কালো অপশক্তি বেরিয়ে যায়, কিন্তু রাজা কিছুতেই বুঝতে পারছিল না যে সে কেন এরকম করছে। এদিকে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতে বেড়াতে ফ্রেড জঙ্গলের দেবীকে দেখতে পায়। তখন দেবী ফ্রেডকে বলে, আমি জানি তোমার ভাই তোমার সাথে কি করেছে। সে একজন খারাপ মানুষ, আর এখন সে কালো অপশক্তির প্রভাবে আরো খারাপ হয়ে গিয়েছে, আর তোমার ভাইয়ের মাধ্যমে ওই কালো অপশক্তি দ্বারা তোমার পিতার বুঝে শোনার শক্তিকে কেড়ে নিয়েছে। এটা শুনে ফ্রেড বলে, না, আমার রাজ্যটায় আমি রাজা হতে চাই। আমি লিন্ডার কাছে যাচ্ছি আর তার সাথেই থাকবো। তখন সেই মহিলা বলে, তুমি যদি তোমার রাজ্যে ফেরত না যাও তাহলে সেই কালো অপশক্তি রাজ্যের সকল জায়গায় ছড়িয়ে পড়বে আর সব মানুষ ধ্বংস হয়ে যাবে। এজন্য তুমি তোমার রাজ্যে আবার ফিরে যাও, সব ঠিক হয়ে যাবে। তখন দেবীর কথা মেনে নিয়ে ফ্রেড রাজ্যে ফিরে যেতে শুরু করে। এদিকে রাজা ফলের ষড়যন্ত্রের শিকার হয়ে ফলকে নতুন রাজা বানানোর ঘোষণা করতে যাচ্ছে, এজন্য রাজ্যের মধ্যে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিকে ফ্রেড একটি কাপড় দিয়ে তার নিজের চেহারা লুকিয়ে রাজ্যে প্রবেশ করে এবং সে তার বন্ধুর সাথে দেখা করে। তার বন্ধু তাকে জীবিত দেখে অনেক খুশি হয় আর বলে, আমি ভেবেছি তুমি মারা গিয়েছো। অন্যদিকে অনেক সময় পার হয়ে গেছে বলে রাজকুমারী লিন্ডা নিজেই ফ্রেডের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়েছে। এর মধ্যে রাস্তায় রাজকুমারী জঙ্গলের দেবীর সাথে দেখা হয়। তখন দেবী বলে, যত দ্রুত সম্ভব তুমি রাজকুমারকে ফ্রেডের কাছে যাও, না হলে তুমি তাকে আর দেখতে পাবে না। এদিকে রাজপ্রাসাদ খুব সুন্দরভাবে সাজানো হয় এবং সকল রাজাদের উপস্থিতিতে রাজা ফলকে নতুন রাজা হিসেবে ঘোষণা করতে যাচ্ছিল। ফ্রেড রাজ্যের মানুষের মাঝে মুখ ঢেকে উপস্থিত থাকে। রাজা ফলের মাথায় রাজমুকুট পরিয়ে দেওয়ার আগেই লিন্ডা সেখানে পৌঁছে যায় এবং লিন্ডা রাজাকে বলে, আমি আপনার সেই ছেলেকে ধন্যবাদ জানাতে এসেছি যে অমৃত পানিকে অভিশাপ থেকে মুক্ত করেছে এবং আপনার রোগ সারিয়ে সুস্থ করে তুলেছে। তখন রাজা বলে, এটাই তো আমার সেই ছেলে। তখন লিন্ডা বলে, সে তো কখনো আমার রাজ্যে আসেনি। তখন লিন্ডা রাজাকে ফ্রেডের সেই কাপড়ের টুকরো দেখায় যে সে তার রাজ্যের দরজা পেয়েছিল। তখন ফলের ধোঁকাবাজি ধরা পড়ে গেলে তখন সে আবার রাজাকে বিভ্রান্ত করার চেষ্টা করে, কিন্তু রাজা ফলকে বলে, আমি তোমার মিথ্যাচারের কারণে আমার নিজের ছেলেকে হত্যা করে ফেলেছি। এটা শুনে লোকের মাঝে লুকিয়ে থাকা ফ্রেড সামনে চলে আসে এবং বলে, আমি এখনো জীবিত রয়েছি। ফ্রেডকে জীবিত দেখে রাজা অনেক খুশি হয়ে যায়। তখন রাজা ফ্রেডকে রাজা বানিয়ে দেয় এবং ফ্রেডের সাথে লিন্ডার বিয়ের ঘোষণা দেয়। তখন ফ্রেড রাজা হওয়ার পর তার ভাইয়ের সব অপরাধ ক্ষমা করে দেয় আর তাকে আস্তাবল দেখার দায়িত্ব দেয় আর সাম্বাকে প্রধান উপদেষ্টা বানিয়ে দেয়। আর এর সাথে সাথে এই দারুণ মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনেশন? দেখা হবে পরবর্তী কোনো মুভি নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।